কেউ কিছু বলে না, কিন্তু সবার বুকের ভেতর কাঁপুনি ধরে যায়, কারণ তারা জানে রুহানের এই নীরব ক্রোধ সব কিছুকে বদলে দিতে পারে। জিনিয়া দাঁত চেপে বলে, উফ, ওই মেয়েটা আবার! এইবার একে ছাড়লে চলবে না। তোরা সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। কিন্তু রোহান? রুহান কিছু বলে না, শুধু ক্রোধ নিয়ে দাঁড়িয়ে আছে রুহির আসার অপেক্ষায়। শ্রেয়া ঠোঁট বাঁকিয়ে বলল, অ্যামেচার, এসব জুনিয়রদের ক্যাম্পাসে ঢুকতেই দেওয়া উচিত না। রুহি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। তার প্রতিটি পা যেন সময়কে আরও ধীর করে দিচ্ছে। ততক্ষণে মাঠে ভিড় জমে গেছে। কৌতূহলী চোখে সবাই তাকিয়ে আছে সেই মুহূর্তটার দিকে, যেটা হয়তো ক্যাম্পাসে বহুদিন মনে রাখা হবে। কারণ সবাই এখন জানে, যেখানে রুহান আগুন, সেখানে রুহি নিঃসন্দেহে ঘি। রুহি থেমে দাঁড়ায় ঠিক রুহানের সামনে। রুহানের চোখে এখনও তীব্র ক্রোধ, যেন তাকালেই সব কিছু ছাড়খাড় করে ফেলবে। তার দৃষ্টি ঠিক যেন ঝড়ের পূর্বাভাস দেওয়া কোনো কালো মেঘ, নিঃশব্দ কিন্তু ভয়ানক। কিন্তু রুহির মুখে এক ফোঁটাও ভয় নেই, চোখ মুখে এক অদ্ভুত স্বস্তি, যেন সে ঝড়কে ভয় নয় বরং আমন্ত্রণ জানায়। ঠান্ডা স্বাভাবিক গলায় সে বলে, আমার হাত থেকে পড়ে গেছে, সরি, আমি ইচ্ছে করে করিনি, কিন্তু আপনারা চোখ রাঙিয়ে লাভ নেই। তার গলার শব্দ নরম, কিন্তু প্রত্যেকটা শব্দ যেন ছুরি হয়ে বিঁধে যায় রুহানের অহংকারে। চারপাশের নিস্তব্ধতা নেমে আসে। এখন শুরু হবে যুদ্ধ, আগুন আর ঘির, ধৈর্য আর সাহসের। ঈশান ভ্রু তুলে বলে, ব্যাস, অ্যাটিটিউড ভালো তো, ভয় ডর কিছুই নাই। সাব্বির চিনচিনে গলায় বলে, এই ধরনের জুনিয়ররা বেশি কাণ্ড করে ভাই, একটু শিখিয়ে দেওয়া দরকার। জিনিয়া রাগে গড়গড় করে এগিয়ে আসে, তার চোখে আগুন, গলায় বিষ। এই মেয়ে, তুমি ইচ্ছে করে রোহানের গায়ে রং ফেলেছো, তাই না? এক্সট্রা অ্যাটেনশন পেতে চাইছো। রোহানের সাথে ঝগড়া করে তো পুরো ভার্সিটিতে পরিচিত হয়ে গেছো। এখন আর কি চাও তুমি? ভিড়ের মাঝে একটা চাপা গুঞ্জন ওঠে। রুহির মুখে তবুও কোনো বিকার নেই। সে ধীরে তাকায় জিনিয়ার দিকে, চোখে তীক্ষ্ণ এক ধরনের স্থিরতা। তারপর কাটা গলায় বলে ওঠে, কে এক্সট্রা অ্যাটেনশন পেতে চায় সেটা ভার্সিটি সবাই জানে। অন্যের নাম বেচে পরিচিত হওয়ার অভ্যাস আমার নেই। যাদের আছে তারাই সব সময় বড় মুখ করে এসব জ্ঞান দেয়। তার কথায় যেন চারপাশ কেঁপে ওঠে। ভিড়ে কিছু হাসি টের পাওয়া যায়, কেউ কেউ মুখ লুকিয়ে ফিসফিস করে। আর ঠিক তখনই রুহান, যে এতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, তার চোখ এখনও গভীর রাগে পোড়া, তীক্ষ্ণ দৃষ্টিতে স্থির হয়ে তাকিয়ে আছে রুহির দিকে। রং লেগে থাকা শার্টের প্রতিটি দাগ যেন তার ক্রোধ আরও বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তার ঠোঁট এখনও সিল করে রাখা। প্রতিক্রিয়া নেই, শুধু অপেক্ষা, যেন মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে এবার কি করবে। মিথিলা ধীরে কাছে এসে কানে কানে বলে, রুহি, প্লিজ চুপ কর। ওরা কারা জানিস তো তুই? রুহি চোখে তেজ নিয়েই বলল, যারাই হোক, ভুল করেছি, ক্ষমা চেয়েছি, কিন্তু ওনারা টপিক অন্যদিকে নিয়ে যাচ্ছে। রুহান ধীরে রঙে ভেজা টি শার্টের দিকে তাকায়, তারপর রুহির চোখে চোখ রাখে। রুহান দাঁতে দাঁত চেপে সামনে এগিয়ে আসে, তার গলার স্বর নিচু, কিন্তু তাতে জমে থাকা ক্রোধ যেন আগ্নেয়গিরির মতো কাঁপিয়ে তোলে চারপাশ। তোমাদের সব ভুল কি আমাদের সাথেই হয়? সব সময় কি আমাদেরকেই টার্গেট করো? জিনিয়ার কথাই ঠিক, তুমি ইচ্ছে করেই এসব করছো। গায়ে পড়ে ঝগড়া, তারপর ড্রামা করে এক্সট্রা অ্যাটেনশন, খুব চেনা কৌশল। অবশ্য তোমার মতো থার্ড ক্লাস মেয়ের থেকে এর বেশি কিছু আশা করাও ভুল। শেষ কথাটা বলতে গিয়েও রুহানের চোখে ঘৃণার ঝলক, যেন সে রুহিকে মানুষ হিসেবেই গণ্য করছে না। রুহান ঘুরে দাঁড়ায়, মুখে কটাস করে ঠোঁট চেপে ধরে। একটা স্পষ্ট অবজ্ঞার হাসি তার চোখে মুখে। তার বন্ধুরা জিনিয়া, রায়ান, রিয়া, শ্রেয়া, ঈশান, জনি, সাব্বির এবং উপস্থিত সবাই একসাথে হেসে ওঠে, যেন রুহির অপমান তাদের কাছে বিনোদন। রুহির মুখে মুহূর্তেই লালচে আগুন ছড়িয়ে পড়ে, চোখে জ্বলে ওঠে অপমান আর রাগের ঝড়। তবুও
সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, চোখ নামায় না। কণ্ঠে জেদ আর শীতল, অথচ জ্বলন্ত অভিমানে বলে, উঁচু ক্লাসে পড়লেই মানুষ হওয়া যায় না। আপনার মতো উঁচু ক্লাসের মানুষের মন মানসিকতা থাকার চেয়ে থার্ড ক্লাস মেয়ে হয়ে থাকাই ভালো। অন্তত সম্মান কাকে বলে সেটা জানি। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু যদি পরিবার থেকে না পেয়েই থাকেন, তাহলে দয়া করে নিজেকে শিক্ষিত বলার চেষ্টা করবেন না। রুহান সাধারণত নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিল, কিন্তু তার পরিবার নিয়ে কথা তোলায় নিজেকে দমাতে পারছে না। এই বিষয়টা তার সবচেয়ে বড় দুর্বলতা। এক মুহূর্তেই রুহানের চোখের রং বদলে গেল। ঠোঁট দুটো শক্ত হয়ে চেপে ধরল, চোখের পাতা কাঁপছে, গলার শিরাগুলো দৃশ্যমান। নিঃশ্বাস ভারী হয়ে উঠল, যেন নিজের ভেতরকার আগুনটা দমিয়ে রাখতে পারছে না। বাকিরাও রুহির সাহস দেখে অবাকে চরম পর্যায়ে পৌঁছেছে। রুহান ধীরে ধীরে এগিয়ে আসে রুহির দিকে, চোখে তীব্র ক্রোধের ঝলক, মুখে কোনো অভিব্যক্তি নেই, কেবল জমে থাকা রাগের এক নির্মম ছায়া। হঠাৎই সে রুহির এক হাত শক্ত করে পেছনে মোচড় দেয়। রুহি ব্যথায় একটু কেঁপে ওঠে, ঠোঁট কামড়ে ধরা কান্না চাপায়। তার চোখে অসহায়তা ভেসে ওঠে, কিন্তু সে মুখ খোলে না, নিজেকে শক্ত রেখে হাত চালাতে চায়। রুহান রাগে গর্জে ওঠে, গলার নিচু স্বরে যেন শীতল আগুন। আর একটা শব্দ বললে তোমাকে আমি। বলে সে হঠাৎ করে রুহিকে নিজের বুকের সঙ্গে জোর করে চেপে ধরে। চারপাশটা মুহূর্তেই জমে যায়, স্টুডেন্টের কোলাহল থেমে যায়, যেন পুরো মাঠ নিস্তব্ধ, কোনো অজানা বিস্ফোরণের জন্য অপেক্ষা করছে। কেউ শকড, কেউ ফিসফিস করছে। রুহির নিঃশ্বাস আটকে আসে, বুক ধুকপুক করছে, ভয়ে নয়, এক অজানা অনন্যাভাবে। চোখে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে কান্না করে না। ভয় থাকলেও সে প্রকাশ করে না। এক হাত দিয়ে সে রুহানের বুক ঠেলে রাখে, দূরে সরতে চায়, কিন্তু পিছু হটে না। এই প্রথম কোনো পুরুষ তাকে এভাবে ছুঁয়ে আছে। একদিকে হাতের ব্যথা, অন্যদিকে তীব্র অস্বস্তি। তার শরীরের প্রতিটি স্নায়ু যেন বিদ্যুতে কাঁপছে। মিথিলা, ইফা আর মিসমি দৌড়ে আসে। মিথিলা আতঙ্কে প্রায় চিৎকার করে ওঠে, রোহান ভাইয়া প্লিজ ছেড়ে দিন ওকে। ইফা কাপা গলায় পড়ে, এইভাবে কেউ মেয়েদের সাথে? রোহান ভাই দয়া করে। কিন্তু বাকিটুকু ভয়ে আর বলতে পারে না। রুহানের কানে যেন কিছুই ঢুকছে না। সে এক দৃষ্টে তাকিয়ে আছে রুহির দিকে, চাইছে সে ভেঙে পড়ুক, কেঁদে ফেলুক, ভয় পাক। কিন্তু রুহির চোখে কোনো ভয়ের ছায়া নেই, শুধু অপ্রকাশ্য এক জেদ, একটা চাপা অশ্রু, যার এক ফোঁটাও গড়ায় না। রুহান চোয়াল শক্ত করে, রুহির হাতটা আরও একটু চেপে ধরে, একটা সীমারেখা অতিক্রম করে যায়। ব্যথায় এবার রুহি ঠোঁট কেঁপে ওঠে। সে মাথা নিচু করে আহসূচক শব্দ করে ফেলে, কিন্তু তারপরেই ব্যথা গিলে নিয়ে শক্ত কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, সবাই তাকিয়ে আছে। কণ্ঠে নেই কোনো কান্না, নেই বিনতি, শুধু অনড় স্পষ্টতা। কিন্তু রুহান তখনও ছাড়ে না, বরং বুকের সঙ্গে রুহিকে আরও চেপে ধরে রাখে, যেন নিজের সমস্ত আগুন দিয়ে তাকে পুড়িয়ে দিতে চায়, যেন এই মুহূর্তে রুহির সমস্ত সাহস ভেঙে দিতে চায়। অথচ সেই সাহসী এখন তার চোখে কাটা হয়ে বিচ্ছে। ঈশান অবিশ্বাসে ফিসফিস করে বলে, ভাই রাগ করলো ঠিক আছে, কিন্তু এভাবে ওকে এত কাছে টেনে নিচ্ছে। জনি চোখ গোল করে বলে, এবার তো কিছু সিরিয়াস হচ্ছে রে। রোহান তো এমন না। এরপর ফিসফিস করে ঈশানকে বলে, ভাইরে ভাই, রোমান্স লাইফ চলছে ক্যাম্পাসে, আমি তো পপকর্ন আনতে পারিনি। রায়ান কড়া চোখে তাকায়। জনি তখন নিচু গলায় বলে, ভাই রাগ করিস না, আমি তো শুধু কমেডি রিফিল। জিনিয়া একটু দূরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরে, হাতের নখ চেপে রেখেছে মুঠোয়। তার চোখে স্পষ্ট জ্বালা, হিংসা আর অপমান। জিনিয়া নিজের মনে মনে বলে, এই ছেঁড়া মেয়েটা আমার রোহানের এত কাছে থাকার সাহস হয় কি করে? তারপর ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, রোহান এমন ছিল না, এই মেয়ে ওকে নষ্ট করে দিচ্ছে। শ্রেয়া জিনিয়ার পাশে দাঁড়িয়ে গলা নিচু করে বলে, তুই ঠিকই বলেছিলি, ওই রুহি মেয়েটা ভালো না। এখন দেখ নাটক, বুঝলি? শ্রেয়ার কথায় জিনিয়ার রাগ আরও বেড়ে যায়।
এই মেয়েটার এত সাহস হলো কিভাবে? ওর স্পর্শ যে রুহানের গায়ে লাগছে তাতে জিনিয়া শরীর ঝলসে যাচ্ছে। তার ঠোঁটে হালকা বাঁকা হাসি খেলে যায়। একটা প্ল্যান যেন মাথায় আসছে। এদিকে ব্যথায় রুহির হাত যেন ছিঁড়ে যাচ্ছে। চোখ মুখ কুঁচকে উঠেছে যন্ত্রণায়। সে আর ধরে রাখতে পারছে না নিজেকে। হাত মোচড়াচ্ছে একভাবে, ব্যথা সহ্য করতে না পেরে অন্যভাবে। প্রতিটা নড়াচড়া যেন শিরার ভেতর দিয়ে আগুন ছুটে যাচ্ছে। হঠাৎ সে কাঁপা কাঁপা চোখে মাথা তুলে তাকায় সোজা রুহানের চোখে। রুহানও তাকায়। সেই চোখ দুটি যন্ত্রণায় ছাপা পড়েছে, কিন্তু তবুও একরাশ সাহস ও অভিমান লুকিয়ে আছে সেখানে। রুহি ঠোঁট কাঁপছে তিত্তির করে, যেন কিছু বলতে চাইছে, কিন্তু ব্যথা, আবেগ আর অসম্পূর্ণ কিছু অনন্যাভব তাকে বাকরুদ্ধ করে রেখেছে। রুহান চোখ ফেরাতে চায়, কিন্তু পারে না। রুহির কাঁপা ঠোঁট দুটোর দিকে তাকিয়ে যায় অচেতনভাবে। গলায় শুকনো ঢোক গেলে ঠোঁট ফিরিয়ে নেয়। তারপর আবার রুহির দিকে চোখ তুলে তাকাতেই দেখে রুহির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সেই দুফোঁটা অশ্রু যেন হাজারটা অপ্রকাশিত কথার ওজন বহন করে নিয়ে এসেছে। রুহানের বুকের মাঝে হালকা একটা কষ্টের ঢেউ খেলে যায়। এক অদ্ভুত অনন্যাভূতি, নামহীন অথচ গভীর। হয়তো অপরাধবোধ, নয়তো মায়া, কিংবা অন্য কিছু। কিন্তু রুহান নিজের অনন্যাভূতির কাছে হার মানতে চায় না। সে চোখ ফিরিয়ে নেয় দ্রুত, দৃষ্টি নিচু করে নেয়, একটুও কিছু না বোঝার ভান করে। হুট করে রুহির হাত ছেড়ে দেয়, যেন কিছুই হয়নি। তারপর চুপচাপ বিস্ফোরণ ঠেকিয়ে রাখা আগ্নেয়গিরির মতো গম্ভীর মুখে সোজা হেঁটে চলে যায়। তার পেছন পেছন রায়ান, সাব্বির, জনি আর ঈশানও চলে আসে। চোখে মুখে নানা জিজ্ঞাসা, বিস্ময় আর চাপা রাগ। শুধু জিনিয়া, শ্রেয়া আর রিয়া থেকে যায় কাঁটাতারের মতো চোখে চোখে আগুন নিয়ে। রুহি কিছুক্ষণের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আস্তে করে নিজের হাতটা দেখে, লাল হয়ে গেছে। আঙুলের চারপাশে রুহানের আঙুলের ছাপ বসে গেছে। ব্যথা করছে, কিন্তু সে মুখে কিছুই বলে না। চোখ তুলে দেখে আশেপাশে সবাই তাকিয়ে আছে তার দিকে। কেউ করুণা নিয়ে, কেউ আগ্রহ নিয়ে, কেউ মোবাইল হাতে। মিথিলা, মিসমি আর ইফা ছুটে আসে তার দিকে। মিথিলা রুহির হাতটা ধরে তাড়াহুড়ো করে দেখে, তারপর দুঃখ ভর গলায় বলে, চল ঔষধ লাগিয়ে দিতে হবে, খুব লেগেছে রে। রুহি মাথা নাড়ে, চোখে কোনো কান্না নেই, শুধু জেদ। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় জিনিয়া, শ্রেয়া আর রিয়া। চোখে মুখে খুশির ছাপ, যেন একেবারে উচিত শিক্ষা হয়েছে টাইপ ভাব। জিনিয়া ঠোঁট বাঁকিয়ে বলে, দেখলে তো আমাদের সাথে লাগতে আসার ফল। এরপর থেকে রোহানের থেকে 10 হাত দূরে থাকবে, না হলে এর থেকে খারাপ কিছু হবে। সঙ্গে সঙ্গে শ্রেয়া আর রিয়া হুম করে সায় দেয়। সবার জানা জিনিয়ার এই হুমকির পেছনে রুহানের প্রতি তার অব্যক্ত ভালোবাসা। সে রুহানকে বন্ধু বলে দাবি করলেও চোখে মুখে যা পড়ে তা আর কেউ অস্বীকার করে না। জিনিয়া অনন্যার বান্ধবীর ছোট বোন, তাই রুহানের পরিবারের আশেপাশে তার অনায়াস চলাফেরা। বয়স মাত্র 23, কিন্তু নিজেকে ক্যাম্পাসের রানী ভাবতে ভালোবাসে। গায়ের রং ফর্সা, চোখে সবসময় ঘন কাজলের রেখা, ঠোঁটে গাঢ় লিপস্টিক আর ট্রেন্ডি পোশাকে জিনিয়া যখন হাঁটে অনেকেই তাকিয়ে থাকে। সেই তাকানোটা সে উপভোগও করে, কারণ নজরে থাকার নেশা তার মধ্যে প্রবল। রুহি মুখ থামায় না, ঠান্ডা চোখে তাকিয়ে জবাব দেয়, এই ভয় দেখানোর অভ্যাসটা ছাড়ুন। একটা ছেলের আশেপাশে ঘুরে বেরিয়ে তার নামের মালিকানা পাওয়া যায় না। আর একটা ছেলে যদি আপনার দিকেই না তাকায়, তার মানে এই না যে দুনিয়ার সব মেয়েই তার পেছনে পড়ে। আর হ্যাঁ, 3rd ক্লাস মেয়ের সংজ্ঞা যদি কেউ জানতে চায়, আমি আপনার নামেই বলে বোঝাবো। এই কথা শুনে আশেপাশে থাকা কয়েকজন মেয়ে মুখ চাপা দিয়ে হাসে। রুহি পিছনে তাকিয়ে মিথিলার হাত ধরে হাঁটতে শুরু করে। দেহে ব্যথা, তবুও মাথা উঁচু। রুহির কথা শুনে জিনিয়া যেন মুহূর্তে জমে গেল। মুখের রং পাল্টে লাল থেকে ধূসর। ঠোঁট কামড়িয়ে তাতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চোখে আগুন। আত্মসম্মানে থাপ্পড় খাওয়ার মতন অবস্থা।
রুহির পেছন দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, এই মেয়ে এখন খেলায় এসেছে, কিন্তু আমি শেষ খেলাটা দেখাবো। ওর হাসি আমি কাঁদায় কাঁদায় ভরিয়ে দেব। ওর সাহস, ওর জেদ সব আমি ভেঙে ফেলবো। রিয়া কাঁধে হাত রাখে। জিনিয়া শান্ত হ, তোকে অপমান করেছে মানছি, কিন্তু পাবলিকলি রিয়াক্ট করলে তুই ছোট হবি। শ্রেয়া ফিসফিস করে বলে, ছাড় না, ও কিছুই না। রোহান তোকে বন্ধুর চোখে দেখে, অন্যভাবে তোকে পাত্তাই দেয় না। ওই মেয়েটা তো একেবারেই নিচু ক্লাস। জিনিয়া চোখ সরিয়ে নেয়, তারপর কটমট করে বলে, রোহান আমাকে পাত্তা দেয় না, ঠিক আছে, কিন্তু যে মেয়েটা ওর চোখে পড়ে গেছে তাকে আমি এত সহজে ছাড়বো না। ওর প্রতিটা হাসির পেছনে আমি চোখের পানি বানিয়ে দেব। এই বলে জিনিয়া ঘুরে দাঁড়িয়ে সোজা হেঁটে চলে যায়। পেছনে পড়ে থাকে তার জ্বলে ওঠা অভিমান, ক্ষোভ আর ঈর্ষার আগুন। শ্রেয়া আর রিয়া চোখাচোখি করে। তারা জানে জিনিয়া যা বলে সেটা করার ক্ষমতাও রাখে। ঝড়ের শুরু হয়েছে, কিন্তু শেষ কোথায় তা কেউ জানে না। রুহান বাইক থেকে নেমে সরাসরি চলে আসে তার সেই পরিচিত একাকিত্বের ঠিকানায়। ছোট্ট এক রুম, শহরের কোলাহলের বাইরে। ফ্ল্যাট বলা চলে না, বরং এক কোণে সাজানো তার নিজস্ব ঘর, যেখানে কেউ তাকে প্রশ্ন করে না, কেউ রাগ বোঝে না। একপাশে ছোট্ট একটা ফ্রিজ, সাইড টেবিলে কয়েকটা গ্লাস, একটা আলমারি আর পুরনো কাঠের শেলফে সাজানো হুইস্কির বোতলগুলো। সব কিছু নিখুঁত, নিয়মের মতন গোছানো। রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় রুহান। চোখে অস্থিরতা, ঠোঁটে জমে থাকা চাপা রাগ। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ভার। সে হুইস্কির বোতলটা টেনে নেয়, ঢেলে নেয় গ্লাসে। প্রথম চুমুকে চোখটা কিছুটা বন্ধ হয়ে আসে, তবু তৃষ্ণা মেটে না। আরও এক চুমুক। সে সিগারেট ধরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। চোখের দৃষ্টিটা শূন্যে। বাইরে শহরের আলো, কিন্তু তার ভেতরটা অন্ধকার। বারবার ভেসে আসে রুহির মুখ, তার চোখ, ঠোঁট আর সেই চোখ থেকে গড়িয়ে পড়া জল। সে তো কখনো কোনো মেয়েকে স্পর্শও করে না, কোনো মেয়ে তার এত কাছে আসার সাহস পায়নি। সে কাউকে ততটা কাছে টানেনি, কিন্তু আজ সে নিজেই কেন টেনে নিল? রাগে? অথচ স্পর্শের মুহূর্তে যায় অদ্ভুত কাঁপুনি বুক জুড়ে ছড়িয়ে পড়েছিল, সেটা তো রাগ নয়। হঠাৎ তার কানে আবার ভেসে এলো সেই কথাগুলো। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু যদি পরিবার থেকে না পেয়েই থাকেন, তাহলে দয়া করে নিজেকে শিক্ষিত বলার চেষ্টা করবেন না। এক মুহূর্তে সিগারেটের ধোঁয়াও যেন ভারী হয়ে উঠল, চোখটা লাল হয়ে উঠল রাগে, অপমানে। রুহান গ্লাসটা টেবিলে রেখে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে উঠল, এই মেয়ে। কিন্তু তার ঠোঁটের কোণে এক টুকরো প্রশ্ন জমে যায়। সে কি সত্যিই ওকে ঘৃণা করে, নাকি ভয় পাচ্ছে? যে মেয়েটা একরোখা চোখে তাকিয়ে বলে দিতে পারে তার সমস্ত দুর্বলতা, সেই একদিন তাকে ভেতর থেকে ভেঙে দেবে। রুহান আবার বোতল থেকে ঢালে, এবার রাগে না, জেদে না, অসহায় এক কৌতূহলে, যার নাম হয়তো ভালোবাসা নয়, কিন্তু ঘৃণার চেয়েও ভয়ানক কিছু। রুহান তখনও জানালার ধারে দাঁড়িয়ে, এক হাতে গ্লাস, চোখ জানালার বাইরে, কিন্তু মস্তিষ্কে বারবার ভেসে আসছে সে দৃশ্য। আপনি ছুঁয়েছেন কেন আমায়? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু যদি পরিবার থেকে না পেয়েই থাকেন, তাহলে দয়া করে নিজেকে শিক্ষিত বলার চেষ্টা করবেন না। গ্লাসের ঠান্ডা ধাতুটা হাতে ঠেকছে, কিন্তু তার ভেতরটা ধ্বংসস্তূপের মতো গরম। হঠাৎ করে দরজাটা খুলে জনি ঢুকে পড়ে স্টাইল করে। বস বস, মনে হচ্ছে কেউ খুব সিরিয়াস মুডে আছে আজ। ভাই, রেড ওয়াইনের বদলে হারপিক খেয়ে ফেলছোস নাকি? তার পেছন পেছন সাব্বির, ঈশান আর রায়ানও ঢুকে পড়ে। সবার চোখে চিন্তার ছাপ, কিন্তু জনি অবশ্যই সেই ব্যতিক্রম, যার মুখে সবসময় হাসির ঝুলন্ত বাতি। সে বলে, ভাই রে ভাই, তোর এই অ্যাকশন দেখে তো আমার হার্টবিট এমন ছিল, টিক টিক বুম। হিরোদের মতো ঢুকলি, হিরোদের মতো টানলি, তারপর হিরোদের মতোই চলে আইলি। সিনেমার ডিরেক্টর চাইলে আসি আমি। রুহান তাকায় না, চুপ করে গ্লাসে চুমুক দেয়। সে জানে এখন তাকে সবাই গাদা গাদা প্রশ্ন করবে,
যার উত্তর রুহান নিজেও জানে না। জনি আবার বলে উঠল, তবে একটা কথা বলি ভাই, এতদিন আমরা জানতাম তুই লুক বাট ডোন্ট টাচ পলিসিতে বিশ্বাসী আছো, হঠাৎ হোট অ্যান্ড স্কুল ইন মোডে গেলি কেন? ঈশান সিগারেট জ্বালাতে জ্বালাতে গম্ভীর গলায় বলল, তুই তো কোনো মেয়েকে মুখের তুলে তাকাস না ঠিক করে, আর রাগে না প্রেমে বোঝা মুশকিল। তুই রুহিকে ছুঁইলি, তোর রাগ বুঝি, কিন্তু ও মেয়ে সাহস দেখিয়েছে, চোখে পানি আসলেও পড়তে দেয়নি, ভয় পেয়েছে কিন্তু স্বীকার করেনি। কি তেজ! একে তো রুহি না ডেকে মিস তেজপাতা ডাকা উচিত। বাকিরা হেসে ওঠে, কিন্তু রুহান গম্ভীর মুখে অন্যদিকে তাকিয়ে আছে। জনি আবার উঠে বলল, হ্যান্ড টাচ বডি ক্লোজ চোখে চোখ, ভাই এসব তো হিরুর করে প্রেমে পড়লে। প্লিজ প্লিজ বল না তুই প্রেমে পড়ছিস। রায়ান চোখ ছোট করে জনির দিকে তাকায়, তারপর রুহানের উদ্দেশ্যে বলে, তুই আসলে ভাবছিলি ভয় দেখাবি, কিন্তু ভাই নিজের মাথা গরম করলি, মেয়েটাকে আঘাতও করলি, আবার ছেড়েও দিলি। রুহান হঠাৎ কেমন করে রায়ানের দিকে তাকায়। সে এত কিছু ভাবল, অথচ রাগের মাথায় যে রুহির হাতে আঘাত করেছে সেটাই ভুলে গেল। রায়ান একটু ভ্যাবাচেকা খেয়ে যায়। ও কি ভুল কিছু বলে করে ফেলল? এখন যদি রুহির সব রাগ ওর ওপর ঝাড়ে? জনি হালকা অভিনয় করে এক হাতে বুক চেপে বলল, আমি ভাবছিলাম এখনই রোহান বলবে তুই আমার অহংকারের হাত দিয়েছিস রুহি, তারপর ডায়লগ ক্যামেরা প্যান করে ঝড় উঠবে, ব্যাকগ্রাউন্ড তুফান গান। রায়ান একটু বিরক্ত হয়ে বলল, জানি, চুপ কর তো, তুই কখনো সিরিয়াস হতে পারবি না। জনি কাঁচুমাচু মুখ করে চুপ করে যায়। রুহান এবার গ্লাস নামিয়ে ধীরে বলল, আমি শুধু শাস্তি দিতে চেয়েছিলাম, ভয় দেখাতে চেয়েছিলাম, যেন মুখ বন্ধ রাখে। কত বড় সাহস আমার চোখে চোখ রেখে আমার ফ্যামিলি নিয়ে কথা বলে। ঈশান চুপচাপ বলল, কিন্তু তুই কিভাবে দেখলি ওর চোখে? রুহানের চোখে আবার সেই দৃশ্যটা ভেসে উঠল। কাঁদছিল না, তবু কাঁপছিল। আর শেষে ব্যথা সহ্য করতে না পেরে সবার আড়ালে নীরবে দুফোঁটা চোখের জল ফেলল। যা দেখে রুহানের ভেতরে এক অন্যরকম অনান্যভূতি হয়। ঈশানের কথা সে উত্তর দেয় না, গ্লাসটা তুলে নেয় আরেকবার। সবাই চুপ হয়ে যায়। রুমটা কেমন গাঢ় হয়ে ওঠে এবং কিছুক্ষণ পর সবাই বেরিয়ে আসে। মিথিলা রুহির হাতটা ব্যান্ডেজ করে দিয়ে কড়া গলায় বলল, আজ আর কোনো কথা না, বাড়ি গিয়ে বিশ্রাম নে, কাল ক্লাসে দেখা হবে। রুহি কিছু বলতে চাইলে মিথিলা চোখ রাঙিয়ে বলল, না মানে না, যা। রুহি ভ্রু কুঁচকে তাকালো মিথিলার দিকে, কপালে চিন্তার রেখা স্পষ্ট। আজ এত খালাম্মা টাইপ কথা বলছিস কেন? মিথিলা হতাশভাবে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাতে তোর মেজাজ একটু ঠান্ডা হয়। কি দরকার ছিল রোহান ভাইয়াকে ওভাবে কথা শোনানোর? তোকে আগেই বলেছিলাম, উনি রেগে গেলে যা তা করে বসে। দেখলি তো সবার সামনে কেমন ব্যবহার করলো তোর সাথে, তোকে আঘাত করলো রীতিমতো। একটু থেমে মিথিলা আবার বলল, এই ভার্সিটিতে এখন সবাই তোকে নিয়ে ফিসফাস করবে রে। তুই এখন হাসির পাত্রী হয়ে গেছিস, বুঝলি? রুহি কিছু বলল না। ওর ঠোঁট কাঁপছে, চোখের পাতা ভার হয়ে এসেছে। আজ কেন যেন তার ভাষা হারিয়ে গেছে। রুহান যে এভাবে স্পর্শ করবে সেটা সে কল্পনাও করেনি। না, সেটা সাধারণ ছোঁয়া ছিল না। তাকে যেন নিজের সমস্ত রাগ, অভিমান আর অজানা এক অনন্যাভূতির সাথে চেপে ধরেছিল রুহান। ব্যথা পেয়েছিল সে তীব্রভাবে, কিন্তু তখন কিছু বলার শক্তি হয়নি। শুধু চুপ করেই শক্ত মুখে দাঁড়িয়েছিল। বুঝতে দিতে চায়নি ব্যথা পাচ্ছে কিংবা রুহানকে ভয় পাচ্ছে। রুহি নিচু গলায় নিস্তেজ কণ্ঠে বলল, আসছি। রুহি চলে গেলেই মিথিলা হাঁপ ছেড়ে বসল। তারপর মোবাইল বের করে কিছু দেখতে দেখতে রাস্তা পার হতে গেল। কানে হেডফোন, মাথা ঝাঁকিয়ে কিছু শুনছে। ঠিক তখনই বাঁ দিক থেকে আসা একটা বাইক সজোরে ব্রেক কষে মিথিলার একেবারে সামনে দাঁড়ায়। মিথিলা ভয় পেয়ে যায়। বাইকের মালিককে দেখে ভয় পায়, কিন্তু প্রকাশ করে না। সেও রুহির মতো শক্ত থাকবে, না হলে আজ একা পেয়ে এই রায়ান কি না কি করবে। বাইক থেকে নেমে রায়ান চিৎকার করে ওঠে, তুমি অন্ধ নাকি? রাস্তা পার হচ্ছ, সামনে বাইক আসছে, তুমি মোবাইলে মুভি দেখছো? মিথিলা চমকে ওঠে, তারপর ধীরে ধীরে হেডফোন নামায়।
বাইকটা তো এখন থেমে আছে, গায়ে লাগেনি তো? এটা তো ভয়। লাগতে কত সেকেন্ড লাগতো। সব সময় দৌড়াও, গুজব করো, ঝড়ের মতন হাঁটো। তোমার ব্রেনে কি কোনো স্টপ বাটন নাই? মিথিলা কপাল কুঁচকে বলল, এত রাগ কেন? আজকে আপনার বাইক উল্টে পড়েছিল, সেটা তো আমার জন্য না। রায়ান ঠোঁট চেপে রইল, মনে মনে ভাবল, মেয়েটার আজ সাহস বেড়ে গেছে, মুখে মুখে তর্ক করছে। অবশ্য এমন বান্ধবীর সাথে থাকলে তো তেরামি একটু হলেও শিখবেই। সে ঠান্ডা গলায় বলল, তোমার জন্য কতবার প্রাণে বাঁচতে হয় জানো? এবার যদি আরেকবার এরকম করো, আমি সোজা গার্জিয়ানকে ফোন দিব। মিথিলা হাঁ করে তাকালো। আপনি কি অ্যাডাল্টদের মতো কথা বলছেন? আপনি কি আমার বড় ভাই নাকি টিচার? রায়ান ঘাড় ঘুরিয়ে বলল, না, আমি পথচারী আর তুমি প্রবল ঝড়, সামনে আসলেই বিপদ হয়। মিথিলা মুখ ফোলায়, তারপর একটু মিহিস্বরে বলে, দুঃখিত। রায়ান বিরক্ত চোখে তাকিয়ে বলে, চুপ করে বাসায় যাও, মিষ্টি কথা বলে কাজ হবে না। মিথিলার রাগ হলো, কিন্তু কিছু না বলে ঠোঁট উল্টিয়ে চলে গেল। রায়ান দেখল মিথিলার মুখের এক্সপ্রেশন। হঠাৎ সে ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর বাইক নিয়ে চলে গেল। রুহি রিক্সা থেকে নেমে বাসায় ফিরে এলো। তখন দুপুর গড়িয়ে গেছে। রান্নাঘর থেকে ভাতের গন্ধ ভেসে আসে। মা চুলার পাশে দাঁড়িয়ে খুন্তি নাড়াচ্ছেন। ঘেমে নিয়ে রুহি আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে বলল, মা, জুহি এখনো স্কুল থেকে আসেনি? রুহির মা চুলায় চোখ রেখে হালকা বিরক্ত গলায় বললেন, এসেছে, আয়রাদের সাথে খেলতে গেছে। কতবার বললাম এই ভর দুপুরে বাইরে যাস না, কিন্তু কে শুনে কার কথা। তিনি ভাতের পাতিলটা নামিয়ে রাখলেন। তারপর হঠাৎ রুহির দিকে তাকিয়ে তার চোখ থেমে গেল মেয়ের ডান হাতে। একটু চমকে উঠে তাড়াতাড়ি হাতটা ধরলেন। কি রে, এই কি হয়েছে তোর হাতে? রুহি কিছুটা হালকা গলায় হেসে বলল, তেমন কিছু না মা, রিক্সা থেকে নামতে হঠাৎ পড়ে যাচ্ছিলাম, তখন হাতে একটু ছুলে গেছে, মিথিলা ব্যান্ডেজ করে দিয়েছে। রুহির মা একটু কপাল কুঁচকে মুখ ঘুরিয়ে বললেন, সাবধানে চলাফেরা করতে পারিস না? সারাক্ষণ কি যে তাড়াহুড়ো তোর। রুহি চুপচাপ দাঁড়িয়ে রইল। বাইরে কোথাও বাচ্চাদের হাসির শব্দ ভেসে এলো। দুপুরের রোদ উঠানের পাশে এক চিলটে ছায়া পড়েছে। সেই ছায়ার মতোই যেন কিছু ভার এসে বসে রুহির চোখে মুখে। রুহি ভাত নামিয়ে টেবিলে রাখছিল, এমন সময় দৌড়ে এসে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল জুহি। আপু জানিস, আজকে আমি সবার আগে সব প্রশ্নের উত্তর দিয়েছি। রুহি হেসে বলল, ওয়াও, তাই নাকি? আমার বোন যে একটা জিনিয়াস। জুহি গর্বিত ভঙ্গিতে বলল, শুধু জিনিয়াস না, সুপার জিনিয়াস। রুহি তার ছোট বোনের নাকটা টিপে দিয়ে বলল, ঠিক আছে রে সুপার জিনিয়াস, চল হাত মুখ ধুয়ে খেতে বসি। আজ তোর পছন্দের আলু ভর্তা করে রেখেছি। জুহির চোখ চকচক করে উঠল। আলু ভর্তা একদম মাখানো, পেঁয়াজ সরিষা দিয়ে। একদম তোর মতো করে। জুহি উচ্ছ্বাসে দু হাত ছুঁয়ে বলল, তুই না দুনিয়ার সেরা আপু। রুহি হেসে বলল, আর তুই দুনিয়ার সবচেয়ে বেশি কথা বলা বোন। দুজনেই হাসতে হাসতে খেতে বসলো। খাওয়ার পরে রুহি তার লাগানো ফুল গাছগুলোর পাশে ছোট্ট একটা টুলে চুপচাপ বসেছিল। হঠাৎ পেছন থেকে জুহি এসে তার কাঁধে মাথা রাখলো। আপু একটা কথা বলি? হ্যাঁ রে, বল। তুই না থাকলে আমি একদম একা হয়ে যেতাম। রুহি থমকে গেল। মনের ভেতর কোথাও যেন মোচড় দিয়ে উঠল। ধরা গলায় বলল, আমিও তোকে ছাড়া কিছু ভাবতে পারি না জানিস। জুহি চুপ করে শুধু মাথা নেড়ে রইল। বাতাসে তাদের দুজনের চুপচাপ ভালোবাসা নিঃশব্দে দুলে উঠল। সন্ধ্যার আলো ধীরে ধীরে ঘনিয়ে আসছে। বাড়িটা নিঃশব্দ, শুধু নিচতলার ঘড়ির টিকটিক শব্দটা যেন কানে এসে বাজে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। শিউলি তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে খুলে দেয়। দরজায় দাঁড়িয়ে রুহান, চোখে মুখে ক্লান্তি, কিন্তু অভিব্যক্তি যথারীতি কঠোর। আপু কোথায় শিউলি? শিউলির মুখে চিরচেনা হাসি। আফা মনি, বান্ধবী আইছে। ওই যে আফার বান্ধবী,
জিনিয়ারের বইন, হেরা দুইজন আপার মনির রুমে গল্প করছে। রুহান হালকা গলায় বলল। ও ওকে। তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। গা ছমছমে এক শীতলতা যেন সিঁড়ির প্রতিটি ধাপে জমে আছে। তবে ঠিক মাঝপথে ওপাশ থেকে নামছিলেন রুস্তম সিদ্দিকী, রুহানের বাবা। হঠাৎই দুজনের চোখে চোখ পড়ে গেল। এক মুহূর্ত স্থিরতা। রুহান কিছু বলে না, মুখ শক্ত করে পাশ কাটিয়ে ওপরে চলে গেল। পেছনে দাঁড়িয়ে রুস্তম সিদ্দিকী নিঃশব্দে তাকিয়ে রইলেন ছেলের দিকে। চোখে একটা গভীর ক্লান্তি, একটা শূন্যতা। এই ছেলেটা, যার চোখে এখন শুধুই অভিমান, যে ছোট্টবেলায় মায়ের জন্য রাত জেগে কাঁদত, সেই ছেলেটাই আজ একটাও কথা না বলে পাশ কাটিয়ে যায়। আর মেয়েটা অনন্যা, সে তো তার জীবনের সবচেয়ে বড় ফুলের শিকার। নিজের হাতে নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন তিনি। একটা দীর্ঘশ্বাস ফেললেন রুস্তম সিদ্দিকী। তারপর নিচে এসে বসে চুপচাপ শিউলির হাতে এক কাপ চা ছিলেন। চোখ তুলে সিঁড়ির দিকে একবার তাকালেন। ভুলগুলো অনেক বড় হয়ে গেছে, মাফ চাইলেও কি মাফ হবে? চুপচাপ সেই কাপটা হাতে নিয়ে আবার ওপরের দিকে পা বাড়ালেন। একটা নিঃশব্দ অপরাধ ভরে ভরা সন্ধ্যার দিকে। রুহান রুমে ঢুকে দরজাটা ধীরে করে বন্ধ করলো। একটু সময় নিঃশব্দে দাঁড়িয়ে রইল, যেন ঘরের চারপাশটা বুঝে নিচ্ছে আলো, অন্ধকার, নিঃশ্বাস, স্মৃতি। তারপর ধপ করে বিছানায় বসে পড়ল। চোখ দুটো ছাদে স্থির। রুবিনা সিদ্দিকী নামটা মনে পড়তেই বুকের কোথাও মোচড় দিয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখ, সাদা গোলাপের মতন মুখ, কপালে ছোট্ট লাল টিপ, মায়াভরা চোখ। তুই ঠিক মতো খাস না তো রোহান, দেখ কেমন রুগ্ন হয়ে যাচ্ছিস। তোর ওপর আমার বিশ্বাস আছে বাবা, তুই একদিন অনেক বড় হবি। এইসব স্মৃতি মনে করতেই রুহানের চোখের পাতা ভারী হয়ে এলো। তার কণ্ঠে ফিসফিস করে উচ্চারিত হলো, তোমার মৃত্যুর পর সব বদলে গেল মা, সব। মনে পড়ে গেল বাবার মুখ, রুস্তম সিদ্দিকী, সেই মানুষটা যিনি কোনো ব্যাখ্যা দেননি, কোনো উত্তর দেননি, শুধু কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। এমন কিছু সিদ্ধান্ত যা এক শিশুর ভেতর ভালোবাসার জায়গায় জমিয়ে দিয়েছিল ঘৃণার বরফ। রুহান দাঁত চেপে ফিসফিস করে বলল, আপনার জন্যই আমার মা, আর আপনি এখন চুপচাপ তাকিয়ে থাকেন এভাবে, কত সহজ। তার কণ্ঠে জমানো রাগ আর অভিমানের জাহাজ। তারপর হঠাৎ করেই রুহির মুখটা ভেসে উঠল মনে। ওর মুখে তখন কষ্ট, চোখে জল। রুহান চমকে উঠল। ওর হাতে লাগলো, আর আমি কি করলাম? কেমন করে ওকে? একটা অপরাধবোধ যেন মনকে একটু নরম করে দিল। কিন্তু পর মুহূর্তে সেই দৃশ্য, রুহির তেরামি, অবাধ্যতা, তার চোখে প্রতিবাদ, সব একসাথে মনে পড়ল। না, সে এমনই ফায়ারফ্লাই। সাহস তো দেখো কত, বারবার আমাকে চ্যালেঞ্জ করে। আমি যত বোঝাতে চাই ও তত ঘাটতারামি করে উঠে দাঁড়ায়। চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। ঘৃণা করি ওই মেয়েটাকে, নিজের সীমা জানে না। রুহান এক ঝটকায় উঠে দাঁড়ালো। ঘরের বাতাস ভারী হয়ে গেল। তবু তার বুকের ভেতর কোথাও অস্বস্তি জমে রইল। রাগ আছে, ঘৃণা আছে, কিন্তু অদ্ভুতভাবে শান্তি নেই। সরলতা নীরবতায় ঢাকা ছিল। রুহি ধীরে ধীরে ঘুম থেকে উঠল। জানালা দিয়ে সূর্যের হালকা আলো ঘরের মেঝেতে পড়ে আছে। সে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর পাশের ঘরে গিয়ে ছোট বোন জুহিকে কোমল ভঙ্গিতে ডেকে তোলে। জুহি ওঠ, সকাল হয়ে গেছে, আজ তোর অঙ্কের হোমওয়ার্ক শেষ করবি, ঠিক আছে? জুহি ঘুম ভাঙা চোখে মাথা নাড়ল। রুহি ওকে মুখ ধুয়ে বসতে বলে নিজে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মায়ের জন্য এক কাপ চা নিয়ে এলো। তারপর আবার জুহিকে পড়াতে বসালো। এই রুটিন তার প্রতিদিনের রীত মতো, কিন্তু আজকের সকালটা কিছুটা ব্যতিক্রম ছিল। সব কাজ গুছিয়ে রুহি নিজের জন্য তৈরি হতে শুরু করলো। আজ তার কোচিং আছে। সপ্তাহে 3 দিন পড়ায় সে একটা নীল রঙের সালোয়ার কামিজ পরে নিল। সাদা ওড়নাটা কাঁধের একপাশে নিল, মাঝখানে সিথি করে আঁচড়ানো। চুলগুলো বাতাসে উড়ছিল। কপাল ছুঁয়ে হালকা কিছু চুল নিচে নেচে উঠছিল হাওয়ার সাথে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে দরজার কাছে এসে, মা আমি যাচ্ছি। হ্যাঁ মা, সাবধানে যাস, গরম বেড়েছে খুব, পানি খেয়ে নিস মাঝে মাঝে। রুহি হেসে মাথা নাড়ল। তারপর রওনা দিল।
কোচিংয়ে গিয়ে ছাত্রছাত্রীদের যত্ন করে পড়িয়ে বের হলো সে। এবার তার গন্তব্য ভার্সিটি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গরমে ক্লান্ত হয়ে পড়ছিল সে। সূর্য যেন রাগে মাথা ঠেকিয়ে আছে পৃথিবীতে। হঠাৎ তার চোখ গেল রাস্তার পাশে ফুটপাতের ধারে একজন মহিলাকে হেলে পড়ে যেতে দেখে। চারপাশে দু একজন মানুষ থাকলেও কেউ থামল না। রুহি তাড়াতাড়ি করে দৌড়ে গেল। আপনি ঠিক আছেন? রুহি তড়িঘড়ি করে দৌড়ে গেল। রুহি হাত বাড়িয়ে মহিলাটিকে সামলে নিল। মহিলার চোখ ভারী, মুখে ক্লান্তির রেখা। চোখ পিটপিট করে তাকানোর চেষ্টা করলেন। রুহি ব্যাগ খুলে পানির বোতল বের করলো। নিন পানি খান, আস্তে আস্তে খান। মহিলা কাপা হাতে পানি খেয়ে কিছুটা স্বস্তি পেলেন। রুহি তাকে পাশে একটা ছাওয়ায় বেঞ্চে বসালো। মহিলা ধীরে ধীরে গভীর দৃষ্টিতে তাকালো তার দিকে। আপনি ঠিক আছেন তো? রুহির কণ্ঠে ছিল একরাশ আন্তরিকতা। মহিলা হালকা মাথা নাড়লেন। হ্যাঁ, এখন ঠিক আছি, ধন্যবাদ আপনাকে। রুহি হাসলো। ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি আমি। একজন মানুষ হিসেবে এটাই তো আমার দায়িত্ব। মহিলা একটু মুচকি হাসলেন। আপনার নাম কি? রুহি রহমান। আপনার? অনন্যা। তোমাকে দেখে তো বেশ ছোট মনে হচ্ছে। পড়াশোনা করো নিশ্চয়ই? জি, অনার্স ফার্স্ট ইয়ার। তাহলে তো আমার থেকে ছোটই। আমি বরং তুমি করেই বলি, আর তুমি আমাকে আপু বলেই ডাকো, কেমন? রুহি লাজুক হেসে মাথা নাড়ল। আপু, আপনি এমনভাবে রাস্তায় পড়ে যাচ্ছিলেন, আপনি কি অসুস্থ? অনন্যা মাথা নাড়িয়ে বললেন। না না, তেমন কিছু না। আসলে রাস্তায় চলাফেরার অভ্যাস নেই। আজ হঠাৎ একটা কাজে বের হয়েছিলাম, গাড়িটা নষ্ট হয়ে গেছে। ড্রাইভার ঠিক করতে নিয়ে গেছে। এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরে পড়ছিলাম। রুহি সহানুভূতির চোখে বলল, এই রোদে থাকা সত্যি কষ্টকর। ভালো লাগছে আপনি এখন ঠিক আছেন। রুহি সহানুভূতির চোখে তাকালো। অনন্যা আরেকবার কৃতজ্ঞ চোখে তাকালো রুহির দিকে। অনন্যা তখনও বেঞ্চে বসে ক্লান্তির ছাপ মুখে ফেলার চেষ্টা করছেন। রুহি পাশে দাঁড়িয়ে একটু জল ভর্তি চোখে তাকিয়ে আছে। অনন্যা বললেন, তুমি কোথায় যাচ্ছিলে রুহি? আমি ভার্সিটিতে যাচ্ছিলাম, কোচিং শেষে ক্লাস আছে আজ। অনন্যা একটু অবাক চোখে তাকালো। তুমি কোচিংও পড়াও? হ্যাঁ আপু, নিজের খরচ আর মায়ের কাছে দাঁড়ানোর জন্য কিছু করতে হয়তো। অনন্যার মুখটা মুহূর্তেই কোমল হয়ে গেল। কি পরিপক্কতা এই ছোট মেয়েটার চোখে মুখে। সে মৃদু হাসলো। চলো, আমি তোমায় ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিই। গাড়িটা এসে গেছে। রাস্তায় আবার এত গরমে হাঁটবে কেন? রুহি প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলো। না আপু, অসুবিধা হবে না তো? তোমার জন্য একদমই না। তারপর অনন্যা ফোনে ড্রাইভারকে লোকেশন জানালো। মিনিট 5 মধ্যেই একটি সাদা গাড়ি এসে থামলো রাস্তার ধারে। রুহি একটু সংকোচ নিয়ে গাড়িতে উঠল। গাড়ির ভেতরে এসির ঠান্ডা হাওয়ায় শরীরটা একটু শান্ত গেল, কিন্তু তার চেয়েও বেশি স্নিগ্ধ লাগছিল অনন্যার চোখে মুখে ছায়া ফেলা একরাশ মমতা। অনন্যা হালকা সুরে বলল, তোমার মতো মেয়েরা সমাজে বিরল রুহি। নিজের জীবন সামলে অন্যের জন্য ভাবা সহজ কথা নয়। রুহি মাথা নিচু করে একটু হাসলো। আমরা তো সবাই একে অপরের জন্যই। আপনি অসুস্থ হয়ে পড়লে যদি পাশের মানুষটাও না দেখে, তাহলে মানুষ হওয়ার মানে কি? অনন্যার চোখে পানি চিকচিক করছে। কেউ যেন অনেকদিন পর তার হৃদয়ের কষ্ট ছুঁয়ে গেল। গাড়ি ধীরে ধীরে ভার্সিটির সামনে এসে থামলো। রুহি নামার আগে একবার অনন্যার দিকে তাকিয়ে বলল, আপু, আপনার শরীরটা খেয়াল রাখবেন, বেশি রোদে না বেরোলেই হয়। অনন্যা হেসে মাথা নাড়ল। তুমিও নিজের খেয়াল রাখো রুহি, আবার দেখা হবে নিশ্চয়। রুহি দরজা খুলে নেমে পড়ল। একবার পেছনে ফিরে অনন্যার দিকে তাকালো। সেই চোখে ছিল এক অজানা টান, আর অনন্যার ঠোঁটে একটি স্নিগ্ধ হাসি। বিশ্ববিদ্যালয়ের মূল গেট পেরিয়ে রুহান ও তার বন্ধুরা ক্যাম্পাসে ঢুকেছে। সবার হাতেই স্প্রাইটের বোতল। হালকা রোদ, মাথার ওপর নীল আকাশ। হাসির ফোয়ারায় ছড়িয়ে পড়েছে বন্ধুত্বের উষ্ণতা। রুহান প্রতিদিনের মতোই সেই চেনা রূপে, কালো টি শার্ট আর তার উপর কালো লেদার জ্যাকেট, হাতে চকচকে স্টাইলিশ ঘড়ি, চোখে কালো রে ব্যান সানগ্লাস। হেঁটে যাওয়ার সময় আশেপাশের কয়েকজন জুনিয়র মেয়ে চুপি চুপি তাকায়, কেউ বা হাসে, কেউ মোবাইল ক্যামেরা অন করে ফেলে। হঠাৎ ঈশান থেমে দাঁড়িয়ে চোখ বড় করে বলে উঠল, দেখ, ওখানে কিছু একটা হয়েছে। সবাই কেমন ভিড় করে দাঁড়িয়ে আছে দেখ। সবাই ঘাড় ঘুরিয়ে তাকায় ভিড়ের দিকে।
রুহান ধীরে ধীরে সানগ্লাসটা খুলে জনির দিকে বাড়িয়ে দেয়। জনি এক হাতে বোতল অন্য হাতে চশমা ধরতে গিয়ে প্রায় হিমশিম খায়। ভাই একসাথে দুইটা জিনিস দিলে একটু সাবধানে দে না। জনি বলে, কিন্তু রুহান ততক্ষণে ভিড়ের দিকে পা বাড়িয়েছে। মাঠের এক কোণায় জড়ো হয়েছে বেশ কিছু মানুষ। মাঝখানে দাঁড়িয়ে রুহি। চোখে ভয় নেই, আছে অদম্য সাহস, অগ্নিদৃষ্টি। তার পাশে মিসমি, সাদামাটা চেহারা, মোটা ফ্রেমে চশমা, এখন কাঁপছে একটু একটু করে। ভীরু চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েদের দিকে। রুহির আশেপাশে আরও কয়েকজন মেয়ে, তার বান্ধবীরা মুখে উদ্বিগ্ন। রুহির সামনে দাঁড়িয়ে 3 জন সিনিয়র মেয়ে, স্নিগ্ধা, মৌরি আর শেলি। তাদের নাম শুনলেই নতুনরা পথ ছেড়ে দেয়। মুখে তাচ্ছিল্যের ছাপ, চোখে অহংকার। পাশে দাঁড়িয়ে আছে জিনিয়া, শ্রেয়া আর রিয়া। তাদের চোখে খুশির ঝিলিক, যেন রুহির অপমান দেখার জন্যই ওরা এসেছে। স্নিগ্ধা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, এই নতুনটা তো দেখি একটু বেশি সাহসী, তাই না? জানিস আমরা কারা? রুহির কণ্ঠক ঠান্ডা, কিন্তু স্পষ্টভাবে বলে, জানি না, জানতেও চাই না। অন্যায় করছেন সেটাই জানি। মৌরি এক পা এগিয়ে এসে গলায় হুমকির সুর টানে, আমরা চাইলেই তোকে আজ এই ক্যাম্পাসটাই তোর জায়গা বুঝে দিতে পারি। এত বড় কথা তোর মুখে মানায় না। রুহি নরম গলায় অথচ দৃঢ়ভাবে বলে, মানাই কিনা সেটা আপনাদের দেখার বিষয় না। আমার বান্ধবীর সাথে অন্যায় হবে আর আমি চুপ করে থাকবো, সেটা আমি হতে দিব না। তোর সাহস তো কম না? মিশমির মতো মূর্খদের জন্য তুই সিনিয়রদের সঙ্গে এভাবে কথা বলবি? এই সময় মিথিলা এগিয়ে এসে রুহির কাঁধে হাত রেখে নিচু গলায় বলে, রুহি প্লিজ, আর এক কদম এগোলেই ওরা কিছু করে বসবে। তুই চুপ কর, চল এখান থেকে। রুহি চোখ না সরিয়ে উত্তর দেয়, যারা অন্যায় করে ভয় তাদের থাকা উচিত, আপনাদের না। পাশ থেকে কাঁপা কাঁপা গলায় মিসমি বলে, রুহি, আমার জন্য তুই ঝামেলায় পড়ে যাস না প্লিজ। আমি ঠিক আছি, তুই চুপ কর, না হলে ওরা তোকে কিছু করবে। রুহি তখন একটু পাশ ফিরে তাকায় ওর দিকে। মুখে নরম একটা হাসি, কিন্তু ঠোঁটে আগুন। তুই চুপ থাক মিশমি, চুপ থাকলেই ওরা ভাববে আমরা দুর্বল। আমরা কেউ দুর্বল না। রুহি সরাসরি শেলিকে বলে ওঠে, হ্যাঁ বলবো। ও সরলতাকে আপনাদের মতো মেয়েরা দুর্বলতা ভাবে, সেটাই ভুল। আর অন্যায়ের প্রতিবাদ করতে কেউ সিনিয়র জুনিয়র দেখে না। জিনিয়া তখন মুখ টিপে হাসে। শ্রেয়ার দিকে ফিসফিসিয়ে বলে, এই মেয়ে আজ ধরা খাবে ভালো করে, খুব কথা বলে, দেখিস আজ সিংধারা ধুয়ে দিবে। স্নিগ্ধা আরেক পা এগিয়ে এসে ঠোঁট বাঁকিয়ে বলে, তুই জানিস না আমরা কারা? আমাদের সাথে লাগতে গিয়ে কজন বেরিয়েছে এই ভার্সিটি থেকে? রুহির ঠোঁটে বিদ্রুপের হালকা হাসি। ভয় দেখাতে চাইলে আয়নার সামনে দাঁড়ান, আমাকে দেখানো যাবে না। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেছে। কিছু ছেলে মোবাইল বের করে ভিডিও করছে, কেউ কেউ নিচু গলায় বলে উঠছে, এই মেয়ে তো দেখছি পুরো আগুন। রুহানের চোখ রুহির মুখে আটকে আছে। কাল যাকে শাস্তি দিয়েছিল, আজ সে যেন দ্বিগুণ দৃঢ়তায় দাঁড়িয়ে আছে। তার চোখে ভয় নয়, উল্টো চ্যালেঞ্জ। রুহান কিছু না বলে দাঁড়িয়ে থাকে। বন্ধুরাও নির্বাক। ঈশান মুখে বিস্ময় নিয়ে বলে, এই মেয়ে তেজপাতা, সামনে স্নিগ্ধারা দাঁড়িয়ে আছে, তাও একটু ভয় পাচ্ছে না? জনি চোখ বড় করে বলে, ভাই রে ভাই, এই মেয়ে দেখি পুরা ফাইটার। রায়ান হেসে ফিসফিসিয়ে বলে, এই জন্য বোধহয় ভাই ওর উপর রাগ করতে গিয়েও ঠিক মতন পাচ্ছে না। নাটক করছে, অ্যাটেনশন চাই, ওইটাই করছে। কিন্তু চোখে যে তেজটা দেখলাম ফেক মনে হলো না। এই মেয়েটা সত্যি ভিন্ন কিছু। একে তো মিস তেজপাতাই ডাকবো কনফার্ম। জনি হালকা গলায় বলে, রোহান ভাইয়ের চেয়ে কম না। কে জানে, শত্রু না হয়ে বন্ধু হলে কি হতো। এইসব কথা বলার সময় রুহান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহির দিকে। তার চোখে ধরা পড়ে একটা গভীর ভাবনা। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু মনে যেন ঝড় বইছে। ভিড়, কোলাহল, বন্ধুদের কষ্ট সব হারিয়ে গেছে তার জন্য। সে শুধু দেখছে রুহির চোখে সাহসের সে আগুন, যে আগুন তাকেও অজান্তেই পুড়িয়ে জ্বালিয়েছে, যে আগুন তাকেও অজান্তেই কিছুটা জ্বালিয়ে দেয়। স্নিগ্ধা এবার কাঁধে হাত রাখে মৌরির।
মুখে একটা হালকা বকরু হাসি। এই তেজি মেয়েটাকে একটু দেখিয়ে দেওয়ার দরকার আমরা কারা, নাহলে ভাববে ক্যাম্পাসে ওরই রাজত্ব। মৌরি হেসে বলে, একটা কাজ করি, ওই ব্যাগটাও ছুঁড়ে ফেলি, জানুক এখানে কারা থাকে। শেলি গম্ভীর গলায় বলে, এইটাকে সবার সামনে একটু অপমান করলেই ভূতা হয়ে যাবে সাহস। মিসমি কেঁদে ফেলে। মিথিলা চিৎকার করে বলে, আপারে প্লিজ এতটা বাড়াবাড়ি করবেন না। রুহি তখনও এক পা পিছায় না, দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। যা খুশি করেন, কিন্তু মনে রাখবেন যা করছেন তার র্যাগিং এর পর্যায়ে পড়ে এবং এটা একটা অপরাধ। স্নিগ্ধা হেসে উঠে বলে, তুই আমাদের র্যাগিং এ ক্লাস করাবি? দেখ কেমন ক্লাস হয় আজ। সে রুহির হাতটা চেপে ধরতেই স্টপ ইট। সবার গলার স্বর থেমে যায়। চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ে। স্লো মোশনে সবাই ফিরে তাকায়। সাদা রোদের নিচে কালো লেদার জ্যাকেট, চুলে বাতাসের ছোঁয়া, হাতে স্প্রাইটের বোতলটা জনিকে দিয়ে দেওয়া। রুহান দাঁড়িয়ে আছে, চোখে আগুন, ঠোঁটে ধীর হুঁশিয়ারি। রুহান ধীরে ধীরে এগিয়ে এসে বলে, র্যাগিংয়ের শুধু অপরাধ না, ক্যাম্পাসের নিয়ম ভাঙাও, আর নিয়ম ভাঙা আমি একদম সহ্য করি না। স্নিগ্ধা হনহনিয়ে যায়। বাকিরা চোখ নিচু করে ফেলে। শ্রেয়া, জিনিয়া, রিয়া একে একে সরে দাঁড়ায়। শেলি ফিসফিস করে বলে, আমরা তো একটু মজা করছিলাম রোহান ভাই। রুহান ধীরে ধীরে বলে, তোমরা জানো আমি অন্যায়ের পক্ষে থাকি না, কিন্তু আজকে তোমাদের ভাগ্য ভালো। সবাই চুপ। একটা চুপচাপ ভয় যেন ছড়িয়ে পড়ে চারপাশে। রুহান হঠাৎ রুহির দিকে তাকায়, চোখে চিনে ফেলার অভিমান আর এক ফোঁটা গোপন গর্ব। কিছু না বলে সে ঘুরে যায়। সবাইকে ইশারায় সরে যেতে বলে। সবাই ধীরে ধীরে সরে যায়। শ্রেয়া, রিয়া আর জিনিয়া রীতিমতো বিরক্ত মুখে অন্যদিকে তাকিয়ে থাকে। মিসমি চোখ মুছতে মুছতে রুহির হাত ধরে ফিসফিস করে, তুই ঠিক করেছিস, কিন্তু তোর যদি কিছু হয়ে যেত। মিথিলা পেছন থেকে বলে, ভালোই হলো, রুহান ভাই না থাকলে আজ তোরা ফেসে যেতি। রুহি কিছু বলে না, ধীরে ধীরে রুহানকে দেখে। সে একটু দূরে দাঁড়িয়ে গম্ভীর মুখে তাকিয়ে আছে রুহির দিকেই। চোখে রাগ চাপা আর ঠোঁট শক্ত, কিন্তু মনে মনে একটা আনন্দ হচ্ছে যে রুহিকে আজ সে তার ক্ষমতা দেখিয়েছে। এবার নিশ্চয়ই মেয়েটা বুঝবে যে রুহানকে। রুহি এক পা এগিয়ে এসে বলে, গলা নিচু কিন্তু তীক্ষ্ণ, 3 মিনিট আগেও যদি আপনার এই ন্যায় বোধটা জাগতো তাহলে এত কিছু হতো না। আপনার সাহায্যকে আমি কোনো করুণা মনে করি না। রুহানের চোখে রাগ ফুটে ওঠে। মেয়েটার মধ্যে একটুও কৃতজ্ঞতা নেই। সে ঠান্ডা গলায় বলে, তুমি যখন মুখ খুলো তখন কৃতজ্ঞতা নয়, অহংকার ঝরে পড়ে। অকৃতজ্ঞ। রুহি ঠোঁট চেপে ধরে, কিন্তু থামে না। গতকাল তাকে সবার সামনে এভাবে হেনস্থা করে আজকে নায়ক সাজতে এসেছে। সে গলা আরও দৃঢ় করে বলে, আর আপনি যখন হাত তোলেন তখন সেটা ন্যায়ের নামে অন্যায় হয়, ভুলে গেছেন বুঝি? আপনি নিজেই আমার হাতে আঘাত করেছিলেন। রুহান এবার সামনে এগিয়ে এসে থেমে দাঁড়ায়। দুজনের মাঝে মাত্র এক হাত ফাঁকা। রুহান গর্জে ওঠে, আর একবার আমার সামনে এভাবে কথা বললে সেই ভাষা মুখে রাখার উপযুক্ত তুমি থাকবে না। রুহিও এক চুল নড়ে না, ঠান্ডা কিন্তু জেদি গলায় বলে, আমি কারো হুমকিকে ভয় পাই না, আর আপনার মতো মানুষকে তো মোটেও না। পাশ থেকে মিথিলা চিৎকার করে ওঠে, রোহান ভাইয়া তোকে বাঁচিয়েছে আর তুই তার মুখের উপর এভাবে কথা বলছিস? রুহির চোখ পড়ে মিথিলার দিকে, তীক্ষ্ণ গলায় বলে, তুই চুপ কর। আমি বাঁচার জন্য চুপ থাকি না। আর ওই সিনিয়রগুলো আমাকে কিছু করলে নিশ্চয়ই আমিও চুপ করে মেনে নিতাম না। আমি তো কাউকে বলিনি আমাকে বাঁচাতে। রুহানের বন্ধুরা তখন এগিয়ে আসে। ঈশান গম্ভীর গলায় বলে, ভাই মেয়েটাকে এবার একটু শিক্ষা দে। কোথায় ধন্যবাদ দেবে তা না, বেশি বাড়াবাড়ি করছে। তেজপাতা একটা, এর নাম রুহিন রহমান না হয়ে তেজপাতা রহমান হওয়াই ভালো হতো। সবাই ঈশানের কথা শুনে হেসে ফেলে। ঈশানের মুখে তেজপাতা নাম শুনে রুহি রাগে চোখে তাকায়। লোকটার কত বড় সাহস, তার নাম নিয়ে মজা করছে। ঈশান মুখ ভেঙচি কাটে। রুহি কিছু পড়ে না। রুহান একবার সবাইকে দেখে, তারপর আবার রুহির দিকে তাকায়। চোখে আগুন, কিন্তু মুখে কোনো কথা নেই, শুধু ঠোঁট চেপে ধরে, যেন নিজেকেই
রোখার চেষ্টা করছে। রুহি সবার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে। কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, শুধু একরাশ আত্মসম্মান আর সাথে গতকালকের ঘটনার চাপা রাগ। চারপাশে ছড়িয়ে পড়ে থমথমে নীরবতা, তবুও যেন বাতাসে টান পড়ে। কোনো যুদ্ধ এখানে শেষ হয়নি, এটা তো কেবল শুরু। রুহান এক ধাপ এগিয়ে এসে ঠান্ডা গলায় বলে, ইউ থিঙ্ক ইউ আর ব্রেভ? নো, ইউ আর জাস্ট স্টুপিড। আরেকবার এই টোনে কথা বললে আই সোয়ার ইউ উইল রিগ্রেট ইট। রুহির চোখে চোখ রাখে। কেউ কথা বলছে না চারপাশে, একটা অদৃশ্য টান টান উত্তেজনা। রুহির ঠান্ডা কণ্ঠে উত্তর দেয়, রিগ্রেট তো আমি অনেক কিছু নিয়েই করি, কিন্তু আপনার মতো কাউকে ভয় পাওয়ার লিস্টেই রাখি না। রুহান হঠাৎই চোখ মুখ শক্ত করে থমকে যায়। তারপর এক ঝটকায় রুহির কাঁধ থেকে ব্যাগটা টেনে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল। রুহি আঁতকে উঠল। আপনি পাগল নাকি? চোখে মুখে বিস্ময় আর রাগ। কিছু বলতে যাবে, ঠিক তখনই রুহান রুহিকে এক ধাক্কায় কোলে তুলে নেয়। রুহি চিৎকার করে ওঠে, ছাড়ুন, নামান আমাকে, এটা কি করছেন আপনি? কিন্তু ভারসাম্য হারানোর ভয়ে তার দুই হাত আপনা থেকে চলে যায় রুহানের গলায়। চারপাশে ভিড় থাকলেও যেন মুহূর্তটা থমকে যায় রুহির জন্য। তার বুক ধকধক করে ওঠে, শরীর কেঁপে যায় অজানা উত্তেজনায়। সে রেগে আছে, অপমানিত বোধ করছে, কিন্তু রুহানের ছোঁয়াটা অচেনা এক বিদ্যুৎ হয়ে ছড়িয়ে পড়ে রুহির সারা শরীরে। রুহানের বুকের কাছে এতটা কাছে চলে আসা, এই অনন্যাভূতি তার আগে কখনো হয়নি। রুহি গলার কাছে একটা দলা অনন্যভব করে, মুখে কেমন যেন এক ঝাপটা। তারপরই আবার সে নিজের উপর রাগ হয়। আমি ওনাকে ঘৃণা করি। আমি ওনার কোলে কেন? সে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু সে জানে এভাবে নড়লে সে পড়ে যাবে। রুহান কিছুই বলে না, চোখে তীব্র ক্রোধ, চোয়াল শক্ত, মুখ বন্ধ। সবার সামনে এক গম্ভীর আগুন ঝরানো নীরবতা। চারপাশে থেমে গেছে সব শব্দ। কেউ কেউ মোবাইল বের করেও ভয় পাচ্ছে রেকর্ড করতে। জিনিয়া দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে, চোখে হিংসা। মিথিলা, মিসমি, আরিফা হাঁ করে তাকিয়ে। ঈশান ফিসফিসিয়ে বলে, ভাই রাগ মানে বুলডোজার লেভেল, কিন্তু কই, এখন তো কোলে নিয়ে যাচ্ছে। রায়ান হেসে ফেলে, রেগে গেলে ওর প্রেম পাওয়ার লেভেল বেড়ে যায়, বুঝলি? আর জনি চোখ গোল করে বলে, ভাই রে, আমি ভাবতাম রাগ মানে ধমক, মারামারি। এই ভাই তো রেগে গেলে লাভার বনে যায়। কালকে হাত ধরে বুকে টেনে নিয়েছিল, আজকে কোলে, কালকে বিয়ে না করে যায়। এটাই কি রাগে আদরে মিশ্র প্রেম চিত্রনাট্য? ঈশান হাসি চেপে বলল, জনি চুপ কর, নয়তো রোহান তোকেই কাঁধে নিয়ে দৌড়াবে। রুহান কিছুই বলে না। চোখে তাকালেই বোঝা যায় এই মুহূর্তে তার সামনে কেউ দাঁড়ালে গুড়িয়ে যাবে। চারপাশে তখনও গুঞ্জন, কিন্তু রুহানের মুখে কোনো শব্দ নেই। সে শুধু স্থির চোখে রুহির দিকে তাকিয়ে থাকে এক মুহূর্ত। তারপর হঠাৎ পা বাড়িয়ে হাঁটা শুরু করে। রুহি চমকে ওঠে, গলা রাগে কাঁপে। সে দাঁতে দাঁত চেপে বলে, নামান আমাকে, খারাপ হবে কিন্তু। কোনো উত্তর নেই, যেন রুহানের কানে তার কণ্ঠস্বর পৌঁছায় না। রুহান নিজের মতো করে এগোতে থাকে, দৃঢ় স্থির, রাগে টান টান হয়ে থাকা শরীরটা যেন রুহির প্রতিটি নড়াচড়ায় আরও শক্ত হয়ে ওঠে। রুহি ছটফট করে, হাত দিয়ে ঠেলে সরাতে যায়, কিন্তু সে বুঝে যায় যত সে ছটফট করছে রুহানের স্পর্শ ততটাই শক্ত হয়ে আঁকড়ে ধরেছে তাকে। রুহি বাধ্য হয় চুপ হয়ে যেতে। সে শুধু ভাবে, এই লোক এখন কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? সবার সামনে এই কাণ্ড কেন? রুহানের পেছনে তখন একটা লম্বা মিছিল। রায়ান, ঈশান, জনি, সাব্বির, পাশে জিনিয়া, যার মুখে অবিশ্বাস আর রাগ মিশে আগুন জ্বলছে। শ্রেয়া আর রিয়া মুখ চাওয়াচাই করছে। মিথিলা, মিসমি, ইফা স্তব্ধ হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। আর চারপাশের সাধারণ স্টুডেন্টরা, তারা তো মজা পাচ্ছে। রেকর্ড অন করে মুখে চাপা হাসি নিয়ে ভাবছে, এটা তো সিনেমা হয়ে গেল। একসময় রুহান থামে, ক্যাম্পাস থেকে একটু দূরে সেই পুরনো পুকুরটার সামনে, যেখানে অনেক সময় স্টুডেন্টরা বসে আড্ডা দেয়, গান গায়, মন খারাপ হলে একা বসে থাকে।
রুহির কপালে ভাঁজ পড়ে। এই জায়গায় কেন আনলো ওকে? সে রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠতে চায় কিছু একটা, কিন্তু তার আগেই রুহান কোনো কিছু না বলে, কোনো সাবধানতা ছাড়াই রুহিকে কোলে থেকে সরাসরি পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। চারপাশে হঠাৎ একটা নিঃশব্দ বিস্ফোরণ ঘটে যায়। হোয়াট দ্য? জনির মুখ দিয়ে বেরিয়ে আসে ফিস ফিস শব্দে। মিথিলা, মিসমি, ইফা তারা তো শুধু হাঁ করে তাকিয়ে আছে। জিনিয়ার মুখ এতক্ষণ রাগে লাল থাকলেও এখন যেন খুশি হয়েছে। সে বিশ্বাস করতে পারছে না রুহান আসলে এটা করলো। রায়ান, ঈশান, সাব্বির এমন কিছু আশা করেনি। তারা তো অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। পুকুরে ছুঁড়ে ফেলার পর মুহূর্ত খানেক সব কিছু যেন থেমে যায়। রুহি পানিতে পড়ে গিয়ে কাতরাতে থাকে। ভেজা চুল ছড়িয়ে আছে চারদিকে, হাত পা ছুটছে, যেন কিছুই ঠাউর করতে পারছে না। সে যেন ডুবে যাচ্ছে। রুহান দূর থেকে চোখ সরু করে তাকিয়ে থাকে। পুকুরে তো পানি কম ছিল, তাহলে এখন এমন করছে কেন? নাকি মাঝখানে গভীর? তার কপালে ভাঁজ পড়ে। আরেকটা চিন্তা বুক কেঁপে তোলে। ও কি সাঁতার জানে না? চারপাশে তখন হুলস্থুল অবস্থা। স্টুডেন্টরা আতঙ্কে চিৎকার করতে থাকে। ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, কেউ বাঁচাও। আরে ভাই, পানির নিচে চলে যাচ্ছে। মিথিলা ভিড়ের ভেতরে দাঁড়িয়ে, চোখে ভয় আর অদ্ভুত সন্দেহ। মনে মনে ভাবে, রুহি তো ভালোই সাঁতার জানে, তাহলে এটা কি? মিসমি আর রিফা ভয়ে চোখে পানি নিয়ে তাকিয়েছে। সবার বুক ধরাস ধরাস করছে। রুহানের বন্ধুরা চমকে উঠেছে। সাবির এক ধাপ এগিয়ে গিয়ে বলে, ভাইরে, এটা কি হলো? রুহানের বুকের ভেতর কেমন করে ওঠে। সে ঢোক গিলে নাই, গলা শুকিয়ে গেছে। দ্বিধা করার সময় নেই। সে দ্রুত নিজের গায়ের কালো জ্যাকেট খুলে ফেলে, ঘড়িটাও খুলে একপাশে ছুড়ে দেয়। চোখে মুখে এখন শুধু একটাই অভিব্যক্তি, উদ্বিগ্নতা। রুহান দৌড়ে পুকুর পাড়ে এসে ঝাঁপিয়ে পড়ে পানিতে। পানির ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ে। চারপাশ থেমে যায় এক মুহূর্তের জন্য। সবাই তাকিয়ে থাকে। নিঃশ্বাস আটকে রুহান কি পারবে সময় মতো পৌঁছাতে? আর পুকুরের মাঝখানে হেঁটে গিয়ে হঠাৎ থেমে যায় রুহান। সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আশেপাশে। পানিটা পেট বরাবর। তার বুকের ভেতর যেন কিছু একটাই ধাক্কা লাগে। আর তখন সামনে দেখা যায় রুহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পানি থেকে ভিজে চুল সরিয়ে ওড়নাটা গুছিয়ে নিচ্ছে। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন সবটাই প্ল্যান মাফিক করেছে। রুহান তখনও স্থির, বোকার মতো তাকিয়ে আছে তার দিকে। তাহলে ও নাটক করছিল? পানির শব্দে রুহানের ঘোর কেটে যায়। রুহিত এখন তার দিকেই তাকিয়ে আছে। ঠোঁট দুটো বাকি একটা নিষ্পাপ অথচ খলনায়িকা স্টাইলে হাসি। রুহান সে হাসির অর্থ বুঝে ফেলে। এটা একটা ফাঁদ ছিল। ও রুহানকে পানিতে নামানোর জন্যই নাটক করেছে। সে রাগে গড়গড় করে ওঠে, চোখে আগুন। আর রুহি ভেজা চোখে চোখ রেখে দাঁড়িয়ে, চোখে মুখে স্পষ্ট, কি করবা? নামাই ফেলছি তো। টাইপ শয়তানি। পারে তখন নিস্তব্ধতা। মিথিলা এক মুহূর্ত দেখে কিছুটা চিন্তিত হয়, পরক্ষণেই ঠোঁট চেপে হেসে ফেলে। এই মেয়েটা আসলে ভয়ানক। জিনিয়ার মুখ কালো হয়ে যায়। ঈর্ষা তাকে গিলে খাচ্ছে। শ্রেয়া, রিয়া দাঁড়িয়ে আছে অস্বস্তি নিয়ে। আর বাকি স্টুডেন্টরা? স্মার্টফোন অন, রেকর্ডিং চলছে। ভাইরাল মেটেরিয়াল। সাপির চোখ চুলকে বলে, ভাইরে, এটা কি হলো? ওরে তো খালি ডুবাইলি না, নিজেরই চান্সে চান্সে গোসল। জনি ভিজে গলা বাঁকিয়ে ফিসফিসায় রায়ানকে বলে, ভাই, আমি কিছু বুঝি না। এই মেয়ে কি শয়তানের শালী? রায়ান কিছুই বলে না। সে ভাবে তার ভাইয়ের মাথায় এত বুদ্ধি, অথচ এই মেয়েটার সামনে সব বুদ্ধি লোপ পেল। বোকা বানিয়ে ছাড়লো রুহানকে। জনি নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, এটা হলো ডুবসানামি পার্ট 1। পার্ট 2 কবে আসবে ভাই? পুরো ক্যাম্পাসে হাসির রোল উঠতে থাকে। আর রুহান, রুহি এখনো পুকুরের মাঝখানে দাঁড়িয়ে, ভিজে গায়ের কাপড়ে দাঁড়িয়ে, ঠোঁট চেপে রাগে দাঁত কিরমির করছে রুহান। রুহির মুখে আবারও সেই বাঁকা হাসি। রুহান ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে যায়। পানিতে পা ফেলার শব্দ গম্ভীর। প্রতিটা ধাপে যেন ভূমিকম্পন হচ্ছে। তার চোখ দুটো লাল, রাগে জ্বলছে। ঠোঁট চেপে রেখেছে, যেন এখন কিছু বললেই আগুন ছুটে যাবে।
রুহি কিন্তু ভয় পায় না, বরং একটু পেছনে সরে দাঁড়িয়ে বলে, এত রাগ করছেন কেন? নিজে বলেছিলেন আমি রিগ্রেট করব। এখন তো মনে হচ্ছে আপনিই রিগ্রেট ফিল করছেন।